শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আচমকা নাটকীয় কায়দায় হাত তালি দিয়ে ওঠে সৌরভ। ব্রাভো। রাগের চোটে কথা বলতেই যেন অসুবিধা হয় তার। তোর মতো হাই মাইন্ডেড মেয়ে ঘরে ঘরে পয়দা হোক। দিদিটিকে কটাক্ষ করে সে বেরিয়ে যায় ঘর থেকে। তৌসিফ তখন দিদিটির মতবিরোধ করে কিছু বলতে উদ্যত হলে কিরণ সহসা ঝড় ঝরিয়ে কেঁদে ফেলে। আর সেই কান্না তিন ভাইকে বুঝিয়ে দেয় তার মায়ের অবহেলায় বড় হয়ে ওঠা বোনের উদার হৃদয়ের পরিচয় পেয়ে প্রচণ্ড অপরাধবোধ দৃঢ় হয়ে জেগেছে তার মনে। পারলে মায়ের হয়ে সেই হয়তো অতীতের জন্য ক্ষমা চেয়ে নিত বোনের থেকে। তার কান্না এও বুঝিয়ে দেয় ওদেরকে দিদিটির মতো সেও চাইছে না মায়ের সংসার জীবনটা আবার তছনছ হোক। অতীতের সোহাইল শেখ তাদের সঙ্গে অন্যায় করেছেন বটে, কিন্তু এখন তিনি চুমুরকে সত্যি মাথায় তুলে রাখেন, যে জন্য মায়ের চেহারায় সবসময় এখন সুখের জৌলুর দেখতে পায় সবাই। অপরিহার্যভাবে ঠোঁট টিপে থাকতে হলো তখন তিন ভাইকেই। তবে নওফিলের থেকে বিশেষ কোনো প্রতিক্রিয়া না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় দিদি, কারণ ইয়াসিফ আর তাওসিফের মতো সেও জানে যে এই মানুষটি তার শান্ত শীতল চেহারার আড়ালেই বহুবার আতঙ্কজনক পরিকল্পনা গোপনেই রেখে গেছে এবং তা নির্দিষ্ট সময়ের নীরবেই সম্পূর্ণ করেছে। এবার কি হাত গুটিয়ে বসে থাকবে সে? বুকের দেয়ালের সঙ্গে হৃৎপিণ্ডটা যেভাবে ধাক্কা খাচ্ছে দিদির ধারণা ওর কোমর জড়িয়ে ধরে শটান দাঁড়িয়ে থাকা নওফিলের শব্দটা সে শুনতে পাচ্ছে। ভয়ঙ্কর উত্তেজনায় শুকিয়ে যাওয়া ঠোঁট চেটে নিয়ে দরজা থেকে চোখ ফিরিয়ে তাকালো সে নওফিলের দিকে। কোনো ভাবাবেগ নেই ছেলেটার চেহারায়। ফোনে অনবরত কি যেন করে যাচ্ছে চুপচাপ। পেছনে ক্লান্ত ভঙ্গিমায় কিরণ তাওসিফের বুকের সঙ্গে সেটে আছে। আর তাওসিফ তখন লঞ্চ সাইডটা মুগ্ধতা নিয়ে দেখতে ব্যস্ত। প্রায় 5 বছর আগে এসেছিল সে জেরিন ইসলামের এই বাড়িতে। তখন বাগানটা ছিল ছোট্ট পরিসরে, এখন সেটা পুরো লঞ্চ জুড়ে করা হয়েছে। বাগানের মাঝখানে ধপধপে সাদা গোল টেবিল আর 4টে চেয়ার। স্বচ্ছ কৃত্রিম আলোয় দেখা যাচ্ছে 12 মাসি ফুল গাছের সমারোহ। কর্ট ইয়ার্ডের এক পাশে দেখা গেল ইয়াসিফ আর মাবিশাকে নিজেদের মাঝে কথা বলতে। ওদের চেহারা তো ক্লান্তি ভর করেছে ঠিকই, কিন্তু কেউ কিরণের মতো নিধিয়ে পড়েনি। ওরা এখন সিডনি জেরিন ইসলামের বাড়িতে প্রবেশ করছে সবে, তবে বাসার ভেতরে যাওয়ার সুযোগ হয়নি এখনো। কি যেন এক কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, যার জন্য কোথাও কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন নেই। বিগত 5 মিনিট হলো অপেক্ষা করছে ওরা কর্ট ইয়ার্ডে দাঁড়িয়ে। তবে দিদি খেয়াল করছে চারপাশে দরজার পাশে এক বিশেষ অত্যাধুনিক মেশিন রয়েছে, যার সামনে নওফিল দাঁড়াতেই ওর মুখ সহ রেটিনা স্ক্যান করে নিল যন্ত্রটা। কয়েক সেকেন্ডের মাঝে এই যন্ত্রটা নওফিলের ব্যক্তিগত ডোজিয়ে চেক করে জানতে পেরেছে এ বাসায় অনুপ্রবেশের অধিকার রয়েছে ওর। একই কাজ তাওসিফ আর ইয়াসিফের ক্ষেত্রেও ঘটল, কিন্তু দিদিটি কিরণ আর মাবিশা কোনো ডোসিয়ে মেশিনে সংরক্ষিত নেই বলে ওরা কোনোভাবেই ঢুকতে পারবে না। এমনকি ভাঙচুর করেও সম্ভব হবে না মূল ফটক খুলে ভেতরে যাওয়া। উল্টো পুলিশের কাছে ওদের ছবি সহ রিপোর্ট চলে যাবে 30 সেকেন্ডের ভেতর। সেই সব ব্যবস্থায় করেই রাখা আছে। অস্ট্রেলিয়ার সিম কার্ড ফোনেই ব্যবহার করছে এখন নওফিল। বোধহয় যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে জেরিন ইসলামের অথবা বাসার কেয়ারটেকারের সঙ্গে। ফোনটা হাত থেকে নামিয়ে পকেটে পুরো ও সবাইকে একবার দেখে নিয়ে জানালো অপেক্ষা শেষ হচ্ছে। ইয়াসিফ আর মাভিশা কথা থামিয়ে দুজন তখন এগিয়ে এসে দাঁড়ালো তৌসিফের কাছে। মিনিট 3 পরে দরজাটা খুলতেই ওদের সামনে এসে দাঁড়ালেন নাইট স্যুট পরিহিত 6 ফিটের বেশি উচ্চতার এক সুঠামদেহী শ্বেতাঙ্গ পুরুষ। তার চেহারা দেখে নওফিল ছাড়া বাকিরা বয়সটা অনুমান করো 40-এর আশেপাশে। ভদ্রলোকের চেহারায় যতখানি না জেন্টলম্যানের ছাপ, তার চেয়েও বেশি রাজভারী কাঠিন্যতা। কিন্তু হঠাৎ সবাইকে চমকে দিয়ে বৃহৎ এক হাসি টানলেন মুখে। আসতেই দেখা গেল নওফিলের দিকে। নওফিল,
ইউ টোটালি সারপ্রাইজড মি ইয়াং ম্যান। ওকে বুকে জড়িয়ে ধরলেন তিনি, একদম মুসলিম রীতিতে মোলাকাত করলেন যেন। ভালো তো ডেভিডসন? খুব ভালো। জেরিন তো ভাববে স্বপ্নে দেখছি তোমাকে। জড়িয়ে থাকা অবস্থাতে জিজ্ঞেস করলো নফেল। হাসলো নফেল। খোশ মেজাজে সবার পরিচয় দিতে দিতে ভেতরে এলো জেরিন এবং জেরিনের বাসার সব কিছুতে তদারকি করেন বর্তমান তিনি। তার সঙ্গে মায়ের সম্পর্কটা কি তা নফেল দিদিটিকে অবগত করতে কিছুটা অস্বস্তি বোধই করল। শরীরে অস্ট্রেলিয়ান বাবার রক্ত বইলেও হৃদয় তো দিদিটি বঙ্গললনা। তবে বউটা বুদ্ধিমতী, ওর চোখের দিকে চেয়েই টের পেল ড্যাভিসনের ব্যাপারটা বুঝতে পেরেছে সে। তাতে বিশেষ কোনো পরিবর্তন হলো না চেহারায়। গত 4 বছরে জেরিন ইসলামের জীবনেও এক বিরাট পরিবর্তন ঘটেছে। আজীবন একাকী থাকার যে পণ করেছিলেন তিনি, তা 50 বছর বয়সী সুদর্শন ড্যাভিসনের হাত ধরেই ভঙ্গ করেছেন। এর অধিকাংশ কৃতিত্ব অবশ্য পুলিশে থাকা এই বড় কর্মকর্তা লোকটিটি। জেরিনের সঙ্গে মুখোমুখি হওয়ার উত্তেজনায় দিদিটির ডেভিসনকে কোনো চিন্তাভাবনা কাজ করছে না এনাকে নিয়ে। এই মুহূর্তে লিভিং রুমে সকলে বসতে লোকটা হারিয়ে গেলেন ড্রয়িং রুমের দিকে। নফিলও তাকে লক্ষ্য করে যেতে উদ্যত হচ্ছিল। অমনি ওর কবজি ধরে চেপে ধরলো দিদিটি। বিস্ময় বিহ্বল চোখে দেখতে থাকলো মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আসা নারীটিকে দেখে। 5 ফিট 5 ইঞ্চির মতো উচ্চতা, দুধ সাদা গায়ের বর্ণ, গোলাকার সুন্দর এক মিষ্টি আর মুখ আর সরল দুটি কালো চোখ। তার বয়সের ছাপ হিসেবে কাঁধ অবধি থাকা কালো রেশমি চুলগুলোর মাঝে একটা দুটো সাদা চুল দেখা যাচ্ছে। আরো কাছাকাছি আসলে তার মসৃণ ত্বকে আবছা বলি রেখাও বোঝা গেল কিছুটা। পরনে মার্জিত রাতের পোশাক। কিরণের দেহ থেকেও যেন সমস্ত ক্লান্তি উবে গেছে। সবাই অবাক চোখে জেরিন ইসলামকে দেখতে দেখতে কখন যেন দাঁড়িয়েই পড়েছে সে। দিদিটির ধরে রাখা হাতটির জন্য নফিল উজ্জ্বল হাসি নিয়ে এগিয়ে যেতে পারল না স্নেহময় নারীটির কাছে। তিনি এলেন প্রাণবন্ত হাসি ঠোঁটে ধরে কি যেন বলে নফিলের মাথায়, গালে, বুকে হাত বুলিয়ে দিলেন। তারপর জড়িয়ে ধরলেন। তবে তার ঠাঁই হলো নফিলের বুকের মাঝখানে। বিমুট দিদিটি এক আচ্ছন্নতার মাঝে আটকা পড়েছে যেন। নফিল আর জেরিন একে অপরের সাথে কি কথা বিনিময় করছে কিছু শুনতে পায়নি সে। মূলত কথা কানে পৌঁছালেও মস্তিষ্কে তা ধারণ করেনি। ওর চোখের কার্নিশ থেকে নোনা পানি কখন ঝরে পড়তে শুরু করেছে টের পায়নি। তাও দিদিটির কাছে ঝুঁকে ওর চিবুক ধরে জেরিন আরও কত কিছু বলছেন। সবটা বলছেন তিনি নফিলের বউ ভেবে। প্রায় 5 থেকে 6 বছর আগে দিদিটির ছবি দেখেছিলেন নফিলের কাছে, তা বলেননি। তাই নফিল ওর পরিচয় দেওয়ার আগে তিনি আদরের ঝুলি খুলে নিয়ে বসলেন। ইস, কাঁদছো কেন সোনা? মাথা ধরেছে নিশ্চয়। এতক্ষণে জেরিনের বলা মাত্র এই কথাটি কানে পৌঁছালো দিদিদের। অপ্রতিরোধ আবেগপূর্ণ কান্না সামলাতে গিয়ে ঠোঁট আর চিবুক কাঁপতে থাকলো ওর। জেরিন ওকে এক দেখাতেই না চিনতে পারলো দিদিটির ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই সংকেত দিচ্ছে ওকে। ওর ঘ্রাণেন্দ্রিয় মায়ের শরীরের গন্ধকে চিনিয়ে দিয়েছে অনায়াসে। মনি আসার আগে তোমাকে সারপ্রাইজের কথা বলেছিলাম আমি। নফিল পাশে থেকে বলল জেরিনকে। ওর দিকে একবার সস্নেহে তাকিয়ে দিদির পাশে বসে জবাব দিলেন তিনি। আর আমি আমার সারপ্রাইজকে পেয়েও গিয়েছি নাওফিল, তোমাকে বলে দিতে হবে না। বলে তিনি তাওসিফ, ইয়াসিফ ওদের সবার দিকে তাকিয়ে হাসলেন। কিরণকেও কাছে টেনে বসিয়ে দিলেন নিজের পাশে। নফিল কিছু বলল না। এরপর হঠাৎ দিদিটির শোল্ডার ব্যাগের চেন খুলে ভেতরে হাত গুলিয়ে দিল। একটা ডকুমেন্টস ফাইল বের করে হাতে আনতে সবার কৌতূহলের দৃষ্টি পড়ল ওর দিকে। বলা উচিত কৌতূহলটা জেরিন আর মাভিসার চোখে শুধু, বাকিরা অবগত ফাইলটার ব্যাপারে। তবে তাওসিফ বলতে চাইল সবাই রেস্ট করার পর ধীরে সুস্থে জানানো যেত, কিন্তু দিদিটির মুখটা দেখে নফিলের সিদ্ধান্তকেই সমর্থন করতে হলো। কি ওটা নাওফিল? জিজ্ঞেস করলেন জেরিন। এরই মাঝে ডেভিসন এসে পড়লেন। তিনি নাইট স্যুট ছেড়ে তখনই কিচেনে রওনা দিয়েছিলেন। আধ ঘন্টার মাঝে ওদের সকলের জন্য খাবারের আয়োজন করে ফিরে এলেন। ইয়াং ম্যান, ডেকে বললেন নফিলকে।
চলো তোমাদের রুমে পৌঁছে দিই, চট করে হট শাওয়ার নিয়ে ডিনার শুরু করে দেবে। সব রেডি। যাচ্ছি আঙ্কেল, 5টা মিনিট বসুন প্লিজ। কি ডাকলে আমাকে আঙ্কেল? একটু আগেও তো ঠিক ছিল, হঠাৎ কি হলো? বলতে বলতে ওর পাশে এসে বসলেন। জবাবে কিছুই বললেন নভেল। ডিএনএ রিপোর্টটা জেরিনের হাতে তুলে দিল নীরবে। তারপর বলল ডেভিসনকে। তুই ফাদার ইন লকে নাম ধরে ডাকতে অকওয়ার্ড শোনাবে ম্যান। মনে করছি তাই এখন থেকে অভ্যাসটা দরকার। মায়ের মতো কেবল উচ্চতাটুকুই, আর এই যে গায়ের রং, চুলের রং, চোখ, নাক, ঠোঁট সবকিছুই তো সেই সর্বনাশা লোকটির নকল। মেয়ে না হয়ে ছেলে হলে দিদিটিকে পুরোপুরি স্যামুয়েলের জেরক্স কপি বলেই দেওয়া যেত। অথচ নাওফিল বলার পূর্বে কেন চিনতে পারলো না তিনি? সেই যে ছবিটি দেখেই তো চিনে ফেলা উচিত ছিল তার। আচ্ছা, স্যামুয়েলকে শেষ দেখেছিলেন যেন কবে? অন্তত 27 বছর আগে, তাই না? লোকটা কখনোই তার মুখোমুখি হওয়ার প্রয়োজন বোধ করেনি। এতগুলো বছরও ওই 4 জানোয়ার তুল্য মানুষের চেহারাগুলো যেন তার প্রতি রাতের ঘুম না হারাম করতে পারে। সেই জন্য কতদিন যাবৎ কাউন্সিলিংয়ের মাঝে ছিলেন। সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছিলেন ওদের মুখগুলো ভোলার জন্য। দুর্ভাগ্য সেই সঙ্গে ভুলে গেলেন নিজের গর্ভজাত মেয়েটির মুখটাও। কতবার চেষ্টা করেও এতগুলো বছরে স্মরণ করতে পারেনি দিদিটির মুখটা। কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো নফিল, তা জানার ইচ্ছে হলো না জেরিনের। কান্না দমিয়ে রাখার চেষ্টা করা দিদিটির গালে হঠাৎ হাত ছোঁয়ালেন ভীষণ কোমলভাবে, যেন ব্যথা পেতে পারে দিদিটি। তাই সতর্কতা। 28 বছরের আগের সদ্য জন্ম নেওয়া শিশুটিকে ঠিক এভাবেই তো ছুঁয়েছিলেন প্রথমবার। আর কি আশা করেছিলেন তার হারানো রাজকন্যাকে রূপকথার গল্পের মতো সে এই শেষ বয়সে এসে ফিরে পাবেন? দিদিটির মাথা থেকে শরীর এমনকি হাত জোড়াও বিস্ময় বিমূর্তা নিয়ে ছুঁয়ে দেখতে থাকলেন। দুজনেই নীরবে অঝরে অশ্রুপাত করছে, কিন্তু কেউই মুখ ফুটে কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না। ওদের এই স্তুতিভূত পরিস্থিতি থেকে বের করে আনার উদ্যোগটা নিল দিদির পাশে বসে থাকা কিরণী। আপু, দিদিকে ডেকে ফিসফিসিয়ে বলে দিল। আম্মু বলে ডাক এলো, ওকে? সারা পেল দিদির বোধ শক্তি। এই শব্দটা তো এতক্ষণই খুঁজছিল সে, লক্ষ কুটি শব্দমালার ফিরে। কিরণের মুখে কাঙ্ক্ষিত শব্দটা শুনে তা ডেকে ওঠার আগে অস্ফুটে কেবল পুনরাবৃত্তি করল, আম্মু। তাই শুনতে পেলেন জেরিন। চোখের তারায় ছিলিক দিয়ে উঠল তার আম্মু। তিনিও পুনরাবৃত্তি করে উঠেই আচমকা হাউ মাউ করে কেঁদে দিদিকে বুকে টেনে আনলেন। আমার মা, ও আমার মা। দুজনের আকুল কান্নার আওয়াজ গোটা বাড়িতে ছড়িয়ে পড়ল। প্রলাপ বকে যাওয়ার মতো করে জেরিন বলেই যাচ্ছেন, আমি খুব খারাপ আম্মু। তোমার আম্মু খুব পাষাণ মা। তুমি বাংলাদেশে ছিলে তা জেনেও আমি যাইনি তোমাকে খুঁজতে, যাইনি ফিরিয়ে আনতে তোমাকে। কত ভীরু তোমার আম্মু, কত বাঁচে। জবাবে কিছুই বলতে পারলো না দিদিটি। নেতানো ফুলের মতোই পড়ে রইল শুধু মায়ের বুকে। এমন পরিবেশের জন্য আগে থেকে প্রস্তুত ছিল 3 ভাই, কিন্তু তবুও ওদের বুক ভার হয়ে আসছে। কিরণ কাঁদছে, মাভিসার মুখখানা কাঁদো কাঁদো। এরকম একটা পরিবেশ কারো কিছু বলা উচিত কিনা, কিংবা কি বলা উচিত তা 3 ভাইয়ের কারোরই জানা নেই। তাই হাল ধরলো ডেভিসনি। এগিয়ে এসে জেরিন আর দিদির মাথাতে সম্মতে হাত সস্নেহে হাত বুলিয়ে বলতে থাকলেন, কাম ডাউন গার্লস, যথেষ্ট কান্নাকাটি হয়েছে, থেমে যাও এবার। আরও বহু কথা বলার পর ওরা দুজনই সামলে উঠল। রাত 1টা পার হচ্ছে দেখে সবাইকে ফ্রেশ হতে পাঠিয়ে দিলেন ডেভিসন। মেয়েকে তখনও ছাড়ছিলেন না জেরিন, তাই তাকে কৃত্রিম এক ধমক দিয়ে বসলেন। দিদিকে হাত ধরে উঠিয়ে বললেন, দীর্ঘ জার্নির পর এই মুহূর্তে তোমরা আগে বিশ্রায় প্রয়োজন ডিয়ার। যে হারে কাঁদলে তাতে অসুস্থও যদি হয়ে পড়ো সেটা অস্বাভাবিক হবে না। তারপর জেরিনকেও আদেশ গলায় বললেন, আর তুমি, হ্যাঁ জেরিন, তুমি বোকার মতো এখন বসে থাকতে পারো না। ওদের সবার জন্য ঘরগুলো গুছিয়ে দিতে আরম্ভ করো, জলদি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বলে দিদির কাছে এসে কপালে আর গালে আরো একতরফা চুমু খেলেন। নিজের শোবার ঘরটা ওকে দেখিয়ে ওকে বললেন,
তুমি আমার ঘরেই যাও সোনা। দিদিতি নীরবে শুধু নিষ্পলক দেখতে থাকে মাকে। দেখাই যেন ফুরাচ্ছে না ওর। মেয়ের মনোভাব বুঝতে পেরে জেরিনের চোখ দুটো ভিজে উঠে আবারও। এমন আদুরে মুখের মেয়েটা কোথায়, কিভাবে থেকেছে এতদিন, কিভাবে বড় হয়েছে, এই ভাবনায় আরো বেশি আবেগী করে তুলছে তার হৃদয়কে। তক্ষুনি ডেভিসন তাড়া দিলেন। যাও যাও, দ্রুত ওদের শোবার ঘর গুছিয়ে ফেলো জেরিন। সূর্যের দাপটে রোশনি আর অ্যালান ওয়াকারের গান দিদিকে বিছানার সাথে বাধ্য করল। বেলা 12টা বাজতে চলেছে। চোখ মেলে বসার পর পাশের জায়গাটিতে শূন্যতা দেখে আর ঘরটা দেখে গতরাতের সমস্ত ঘটনা ফ্ল্যাশব্যাকের মতো মানসপটে এসে বিতে থাকলো। মায়ের পাশে ঘুমিয়েছিল সে, যেভাবে ছোটবেলায় কিরণকে ঝুমুর বুকে কাছে নিয়ে গায়ের উপর হাত রেখে ঘুমাতেন, ঠিক সেভাবে গতকাল ঘুমিয়েছে ও টের পেয়েছে মা ওকে একটু পরপরই শুধু চুমু খেয়েছেন, ওর মুখের দিকে অপলক চেয়ে থেকেছেন। জেট ল্যাগের কারণে ও অবশ্য খুব বেশিক্ষণ জেগে থাকতে পারেননি, কিন্তু বুঝতে পেরেছে প্রায় পুরোটা রাতে মা নির্ঘুম ছিলেন। এই 28 বছর বয়সে এসেও জানতে পেরেছে মা আর মায়ের ভালোবাসা ঠিক কতটা অপূর্ব হয়। সব কিছু এখনও স্বপ্নই লাগছে ওর কাছে। বাথরুমে যাওয়ার তাগিদ অনুভব করে বিছানা ছাড়তে হঠাৎ গানটার কথা খেয়াল হলো। এমন গান বাজানোর কি মানে? বাজাচ্ছেটা কে? মা কি এমন সিনেম্যাটিক কাণ্ড করতে পারে? ওইরকম ছেলে মানুষের ব্যক্তি তো মনে হলো না তাকে। ওইদিকে নাওফিলের ঘরে কানের উপর বালিশ চাপা দিয়ে ইয়াসিন ঘুমাতে চেষ্টা করে যাচ্ছে। চোখ বুজে সুন্দর গানটার উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে কতগুলো খিস্তি উড়ে করে শেষ মেশ উঠে বসলো সে। চেঁচিয়ে ডাকলো নাওফিলকে। জান, কি হয়েছে বল। নাওফিল বাথরুমেই শেভ করছে সে। তোর মনে কি মেয়েকে পাওয়ার আনন্দে মাথায় সিট দেখা দিল? নাকি সুরে গানটাকে ব্যঙ্গ করে গেয়ে উঠলো তারপর। লিলি ওয়াজ এ লিটল গার্ল, সিরিয়াসলি ভাই? শেভ করা শেষে মুখ ধুয়ে বেরিয়ে এলো নফিল। মনিকে কি ড্রামা কুইন লাগে তোর? গান বাজিয়ে রেখে এসেছি আমি। সরি ব্রো, তোদের ঘুম ভাঙানোর উদ্দেশ্য ছিল না আমার। বলতে বলতে লাগেজের ভেতর থেকে জামা কাপড় বের করতে শুরু করলো সে। গতকাল দেখলি ওর কাণ্ড? মায়ের হবুকে ব্যামালুম ভুলে গেল, কোনো কথা বললো না ডেভিশনের সঙ্গে। আবার আমাকেও ভুলে গিয়ে মায়ের কোলের মধ্যে গিয়ে শুয়ে পড়লো কেমন কুচি খুকির মতো। তাই ওর ঘুমের সঙ্গে আগে বোঝাপড়াটা করে এলাম লিভিং রুমে গান বাজিয়ে রেখে। কথা শেষ হওয়া মাত্র উড়ে এসে লাথি মেরে বসলো ইয়াসিফ নফিলের কোমরে। হারামজাদা! আরো দুটো অশ্রাব্য গালি কষে ইয়াসিফ চেঁচিয়ে উঠল। এটা ওর মায়ের সঙ্গে প্রথম দেখা, ঘুমাবে কি এসে তোর কোলের মধ্যে? লাথিটা বাস্তবে জোরে মেরেছে সে। মেঝেতে এতক্ষণ কোমর ধরে বসেছিল নফিল, এবং খিস্তি দেওয়াও তখনও শেষ হয়নি ইয়াসিফের। তার মুখে সব থেকে বেশি উদ্ভট যে গালিটা উদ্ভট শোনালো সেইটা হলো হারামি কামুককে, যার অর্থ উদ্ধার করে নফিল বুঝলো কামুক শব্দটাকে ইয়াসিফ তার পুলিশি পেশার শ্রেষ্ঠ গালি গালাজের ভেতর থেকে নিয়ে প্রয়োগ করেছে ওকে। লাথিতে বেশ ব্যথা পেয়ে মেজাজ যতটা না ক্ষিপ্ত হলো, তার চেয়ে বেশি হলো বড় ভাইয়ের মুখ থেকে চরম সত্য কথাটা বেরিয়ে আসায়। ঘরের দরজাটা খোলা, যদি বাইরে থেকে কেউ শুনে ফেলতো। লাথির বদলে লাথিটা ভাইকে না দিতে পারায় ভাইয়ের লাগেজ থেকে সব পোশাক বের করে বিছানার উপর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল। 6 মাসের বড় ভাইদের গায়ে হাত তোলা বাদ দিয়েছে সে বুঝজ্ঞান হওয়ার পর থেকে। এই জন্যই তো ওই দুটো ওকে মার দিয়ে পার পেয়েছে সবসময়। চোখ মোটকে নফিলের আকাশ দেখতে দেখতে ইয়াসিফ বাথরুমে ঢুকলো, কিন্তু কিছুই বলল না, কারণ লাগেজটা ওর বউকে দিয়ে গুছিয়ে নিবে সে। শরীর খুব একটা ঠিক লাগছে না কারোরই। নফিলের গানের কারণে তবুও বিছানা ছাড়তে হলো সবাইকে। যদিও ডেভিসন আর জেরিন সবার আগে জেগে দুজন একসঙ্গে নাস্তা প্রস্তুত করেছেন। নাস্তা খেয়ে ডেভিসনকে বেরিয়ে যেতে হয়েছে ডিউটির জন্য। তবে দুপুরের মধ্যে তিনি আবারও ফিরবেন। নফিলের মতো তৌসিফকেও গতরাতে থাকতে হয়েছে বউ ছাড়া। ডেভিসনের সঙ্গে থেকেছিল সে, আর কিরণকে থাকতে হয়েছিল মাবিসার সঙ্গে। দিদিতির ঘর থেকে বেরিয়ে এসে মাকে খুঁজতে খুঁজতে ডাইনিংয়ে আসতেই নফিলকে দেখা গেল একা একাই খেতে শুরু করেছে সে। তাওসিফ ইয়াসিফ কাউকে দেখা গেল না। ওরা একে অপরকে দেখলো বটে, কিন্তু নফিলের দৃষ্টি ফিরিয়ে নেওয়ার ভঙ্গিমা দেখে দিদিতির হৃদয়ের মাঝে ভাঁজ পড়ল।
তাকে দেখে অপরিচিতের মতো অভিব্যক্তি প্রকাশ করছে নভেল। এগিয়ে গিয়ে ওর পাশে চেয়ার টেনে বসে জিজ্ঞেস করলাম, কখন উঠেছো? সবার কি ব্রেকফাস্ট শেষ? আমার প্রায় শেষ, শুধু সেটাই জানি। বলে পানিটুকু এক চুমুকে শেষ করে উঠে পড়ল নভেল। ওর অদ্ভুত আচরণে একটু অবাক হলো। হঠাৎ জেরিনকে বাসায় ঢুকতে দেখে দিদি তার আর পাত্তা দিল না ওকে। হাতে সতেজ সুন্দর কতগুলো অর্কিড ফুল তার নিজের বাগান থেকে তুলে এনেছে, তাতে কোনো সন্দেহ নেই। সে গতকাল থেকে যতই দেখছে মাকে ততই তার দেখার তৃষ্ণা বাড়ছে। ঢিলেঢালা একটা শার্ট আর প্লাজো প্যান্ট মায়ের পরনে, মুখে অনাবিল হাসি। দিদির কাছে মাকে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী মনে হচ্ছে। ঘুম ভেঙে গেল এত জলদি? নভেলের কাছে আসতে আসতে প্রশ্ন রাখলো জেরিন। মেয়েকেও ডাইনিংয়ে পেয়ে হাসিটা আরো উজ্জ্বল হলো তার। ঘুম ভাঙার ব্যবস্থা করেছি। তুমি কোথায় ছিলে? লনে? হ্যাঁ। ফুলগুলো বাড়িয়ে দিলেন তিনি নভেলকে। ফুলের ঘ্রাণ নিয়ে সে আবার ফিরিয়ে দিলে জেরিন বললেন ওকে, সকালে ওখানে বসে কিছুক্ষণ সময় না কাটালে ভালো লাগে না। তোমরা ব্রেকফাস্ট শেষে যেও। আমার শেষ। তোমার খুকি বসে আছে তোমার জন্য। নাস্তা করোনি নিশ্চয়ই? একসঙ্গে খেয়ে নাও। হাসলেন জেরিন নভেলের তিরস্কারে। নভেলের হাত ধরে ওকে দিদির পাশে বসিয়ে দিলেন। আবার ফুলগুলো একটা ফুলদানিতে রেখে ফিরে এসে বসলেন ওদের সঙ্গে। নভেলকে জিজ্ঞেস করলেন, কফি নিয়েছিলে? না, পাইনি। দিদি মাকে দেখার পর থেকে কেমন যেন কথা হারিয়ে ফেলেছে। সে শুধু দর্শকের মতো চুপচাপ দেখতেই থাকছে। জেরিন নভেলকে কফি দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, ঘুম কি ভালো হয়েছে মা? হয়েছে। মৃদুস্বরে একটু হাসলো দিদি। মেয়ের জন্য প্লেটে নাস্তা সাজিয়ে নিতে আরম্ভ করলেন তিনি। এরই মাঝে বাকি 4 সদস্য একে একে এসে হাজির হলো। ঘুম ঠিকমতো কারোরই হয়নি, তবে সেটা শুধু ইয়াসিফের চেহারাতেই প্রকাশ পাচ্ছে। মেজাজও একটু বেশি খিটখিটে হয়ে আছে তার। জোর করে মুখে হাসি ফুটিয়ে শুভ সকাল জানালো জেরিনকে। টেবিলে খাবারের বহর দেখে তাওসিফ হাই তুলতে তুলতে বলল, আমার ক্ষুধা লেগেছে ভাতের। আন্টি কি ভাত রাঁধেনি? অমন বাচ্চাদের মতো করে বলতে দেখে জেরিন আর মাভিসা না হেসে পারল না। আর কিরণ বিরক্তির সঙ্গেও বিব্রত বোধ করলো বরের ছেলে মানুষের আচরণে। এখন একটু কষ্ট করে খাও বাবা। দুপুরে একদম বাঙালি সব আইটেম করা হবে, কথা দিচ্ছি। ঠিক আছে, কি আর করা। সবাইকে খাবার পরিবেশন করে দিয়ে জেরিন দিদির পাশে এসে বসতেই দিদি আকস্মিক আবদার গলায় বলল তাকে, তোমাকে মা বলে ডাকবো আমি? সাধারণ একটি কথা, কিন্তু কয়েক পলের জন্য সবার হাতের কাজে থেমে গেল সে কথায়। দিদি খুব নিচু স্বরে বলতে চেষ্টা করছিল কথাটা, কিন্তু সবাই কেমন করে যেন শুনে ফেলল। তা দেখে প্রচন্ড লজ্জা লাগলো তার। গাল দুটোই লালিমা ভাব দেখে জেরিন মেয়ের অবস্থা টের পেলেন। দাঁড়িয়ে পড়ে মেয়েকে জড়িয়ে ধরলেন চৌকিতে। দিদিটিও সবার দৃষ্টি থেকে বাঁচতে মায়ের কোমর আঁকড়ে পেটের মাঝে মুখ লুকালো, তবে হাসলো না কেউ। নভেল কফির মগটা নিয়ে উঠে চলে এলো ড্রয়িং রুমে। ইয়াসিফ নাস্তায় মনোযোগ দিল। তাকে দেখে বাকি 3 জনও ব্যস্ত হলো খাবারের প্লেট নিয়ে। জেরিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদুস্বরে বলেন, মা বলে ডাকো আমাকে, কিন্তু তোমার সব ডাকেই তো আমার আত্মা তৃপ্তি পাচ্ছে সোনা। তুমি যা ডেকে শান্তি পাবে তাই বলে ডাকবে, ঠিক আছে? ডেভিসন ছিলেন একজন ক্যাথলিক। বিবাহিত জীবন খুব বেশি সুখকর ছিল না তার। 2 মেয়ে 1 ছেলের বাবা তিনি। স্ত্রীর সঙ্গে সম্পর্কটা ঝুলে থাকার মতো হলেও 3 সন্তানের সঙ্গে খুব মজবুত একটা বাঁধন ছিল তার। যখন ছেলে মেয়েরা ছোট ছিল, কিন্তু তারা বড় হতে হতে প্রত্যেকেরই মাঝে স্বাধীন চেতা মনোভাবটা এমনভাবে প্রকট হলো যে খারাপ সঙ্গ বা ছেলে বন্ধুদের সঙ্গে মেয়ে দুটোর অবাধ মেলামেশা তিনি বন্ধ করতে পারলেন না। উল্টো শাসন করতে গিয়ে সন্তানদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়ে গেল। তারপরে স্ত্রীও ঝুলে থাকা বৈবাহিক সম্পর্কটাকে পুরোপুরি কেটে দিল আইনিভাবে। এভাবেই দিনগুলো যেতে যেতে একটা সময় আবিষ্কার করলেন এই পৃথিবীতে পুরোদর্শক একা মানুষ তিনি। সন্তানেরাও দূরে সরে গেছে। কালে ভদ্রে বাপের সঙ্গে দেখা করতেও আসে না তারা। জীবনের গত 6টি বছর অসংখ্য নারী ও আর অ্যালকোহলের সঙ্গে কেটেছে তার। ভাগ্যচক্রে একদিন জেরিনের সঙ্গে পরিচয় হলো জেরিনের চেম্বারে। মানসিক শান্তির জন্য নিজেকে পরিবর্তন করতে সাইকোলজিস্টের শরণাপন্ন হয়েছিল। তারপর থেকে বন্ধুত্ব তাদের একে অপরের প্রতি তারা মনের টান অনুভব করলে
তা দুজনকেই দুজন জানানোর তাগিদ অনুভব করলো যখন তখন নভিল কিছুদিনের জন্য এসেছিল এখানে। সেই সময় জেরিন ওকে জানান ডেভিসনের ব্যাপারে। ডেভিসনের সঙ্গে আলাপ করে তাকে পছন্দও হয় নভিলের। নির্দ্বিধায় জেরিনকে এগোতে বলেছে, তবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে তারা দুজন দুজনকে আরো ভালোভাবে বোঝার এবং জানার জন্য বন্ধুত্বের সম্পর্কে আপাতত আবদ্ধ থাকতে থাকে। সন্ধ্যা 6টা। ড্রয়িং রুমে প্রত্যেকেই বসে আছে, কোনো আড্ডা চলছে না, পরিবেশটা একটু গম্ভীর। ডেভিসনের ব্যাপারে দিদিটি মোটামুটি সবটা জেনেছে নভিলের থেকে, তাতে পজিটিভই দেখা গেছে তাকে। সেই জন্য ডেভিসন ফেরার পর তার সঙ্গে বেশ স্বাভাবিক আচরণই করেছে দিদিটি। এখন তাদের মাঝে আলোচনার বিষয় বস্তু স্যামুয়েল টেলর। তার বিষয়টা নিয়ে কথা শুরু হতে ড্রয়িং রুমের গম্ভীর পরিবেশ হয়ে উঠেছে। তুমি বলছো স্যামুয়েলের মুখোমুখি হওয়া উচিত স্মরণের? গমে সুরে জিজ্ঞেস করেন জেরিন নভিলের কাছে। যেটা কাল হলেও হতে হবে, সেটা আগে হলে বোধহয় সমস্যা নেই মনি। সমস্যা নেই। বিস্মিত ভীষণ হলেন জেরিন, রাগটাও বাড়তে থাকলো ধীরে ধীরে। তাহলে আমি কেন আমার সন্তানকে বিসর্জন দিয়েছিলাম নাওফিল? আমার মেয়ে বাংলাদেশে আছে তা জানা সত্ত্বেও কেন আমি চাইনি তাকে খুঁজতে? আপাতত কোনো জবাব দিল না নভিল। জেরিনকে কথা শেষ করার সুযোগটা দিল সে। দিদিটি মায়ের গা ঘেঁষে বসে আছে চুপচাপ। মা আর স্বামীর কথাবার্তা শেষ হলে তারপর সে নিজের মতামত জানাবে। ওই কুখ্যাত মাফিয়া ছায়াও যেন আমার মেয়ের জীবনে না পড়ে, আমার মেয়ে যেন স্বাভাবিক জীবন পায়, সেই জন্যই তো ওকে রেজার হাতে তুলে দিয়েছিলাম। ক্ষোভের সঙ্গে বললেন জেরিন। তার চেয়ে যে ব্যাপারটা সত্য তা হলো স্যামুয়েলের চোখে দিদিটির জন্য যে নিখাত প্রীতি স্নেহ দেখেছিলেন জেরিন, তা দেখেই প্রতিশোধের স্পৃহা তৈরি হয়েছিল তার মনে। ভয়াবহ পরিকল্পনা তাই হসপিটালের বিছানাতে শুয়ে করে ফেলেছিলেন, যে পরিকল্পনা সফলের জন্য তিনি নিজেও ত্যাগ স্বীকার করেছিলেন। কিন্তু বাজি ধরলেন রেজার জীবনটা। স্যামুয়েল যেন দিদিটিকে ছুতে না অবধি পারে, সেই জন্য রোজার ভালোবাসাকে ব্যবহার করেছিলেন তিনি স্বার্থপরের মতন, স্রেফ প্রতিশোধের নেশা। এই গোপন সত্যিটা তিনি কোনোদিন কারো কাছে প্রকাশ না করলেও নভেল তার ঠিকই বুঝে গেছে আরো বহু আগে। মুখ ফুটে এই কথাগুলো বলল না সে, শান্ত সুরে জানালো জেরিনকে। মনি, আমি কেন চাইছি শরণ স্যামুয়েলের টেলরের মুখোমুখি হোক তা তুমি বুঝতে পারোনি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজ না হোক কাল এইবারে নিরাপত্তার দেয়াল ভেঙে স্যামুয়েল টেইলর প্রবেশ করবেই। শরণের আগমন এবং পরিচয় গোপন থাকবে না তার কাছে। কেন গোপন থাকবে না? কে জানাবে তাকে? তুমি না আমি? তার ক্ষমতা। কিসের ক্ষমতা? তুমি আমাকে ডিএনএ রিপোর্ট না দেখালে আমি কি করে জানতাম স্মরণের কথা? তাহলে স্যামুয়েল জানবে কিভাবে? পুরো বিষয়টি খুব ঘোলাটে করে ফেলছেন জেরিন। রাগের চোটে স্বাভাবিক ব্যাপারগুলো তিনি বুঝতে পারছেন না। তাওসিফ বা ইয়াসিফ এই নিয়ে মুখ খোলার আগে ডেভিসন বললেন জেরিনকে। ও ঠিক বলছে জেরিন, স্যামুয়েল শরণের কথা জানবেই, কোনো ডিএনএ রিপোর্টের প্রয়োজন পড়বে না তার। তুমি হয়তো ভুলে গেছো তার ক্ষমতার ব্যাপারে, ভুলে গেছো তুমি আজও তার নজরবন্দি। আমি যতই তোমার টাইট সিকিউরিটির ব্যবস্থা করি, শরণকে চিনতে পারা মাত্র এই সিকিউরিটি ভেঙে এই ঘরে পৌঁছানো তার জন্য মামুলি ঘটনা। কিন্তু সে কিভাবে জানবে? আমাকে বোঝাও। রাগের সঙ্গে অধৈর্য ভাব প্রকাশ পেল জেরিনের কণ্ঠে। খুবই সিম্পল, তুমি ঠান্ডা মাথায় ভাবলেই তা ধরে ফেলতে। ঠিক আছে, বোঝানোর দায়িত্বটা আমিই নিচ্ছি। স্যামুয়েল টেলর তোমারই মতো বছরের পর বছর শরণকে পাওয়ার অপেক্ষায় আছে জেরিন, এটা বিশ্বাস করো? কখনোই না। জেদি গলায় বললেন জেরিন। ডেভিসন হতাশে মাথা দুলালেন, বললেন, বিশ্বাস করা উচিত ছিল তোমার। এতগুলো বছর লোকটা অপরিসীম ধৈর্যের সঙ্গে তোমাকে নজরবন্দি করে রাখছে কেন? নিশ্চয়ই তোমাকে ভালোবেসে নয়, তাহলে আমি তোমার জীবনে আসতে পারতাম না। তুমি স্বাধীনভাবেই বিদেশে যাতায়াত করতে পারছো, তাতেও লোকটার বাধা নেই। কিন্তু নজরের বাইরে রাখছে না তোমাকে। তুমি এই শরণের কাছে যাবে বা শরণ একদিন তোমার কাছে ফিরবে, এই অপেক্ষাতে আসেন তিনি। সে মানুষ হিসেবে খারাপ হলেও আমি বাজি ধরে বলতে পারি বাবা হিসেবে খুবই ভালো লোকটা। নয়তো 28 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের জন্য বছরের পর বছর এমন অপেক্ষায় থাকতো না। তাছাড়া সে চাইলে বাংলাদেশে আবারও গিয়ে রেজা হককে খুঁজে বের করতে পারত, তার জীবনে হানা দিতে পারত। কিন্তু সে এখানে তার আরও একটি ভালো গুণের পরিচয় দিয়েছে, তা হলো আমার ছোট চাচার বন্ধুত্বের দাবি সে ফেলে দেয়নি।
অর্থাৎ জাইন চাচা শিমুলকে থামতে বলছিলেন। সে সত্যিই থেমেছিল। অমন ক্ষমতাধর মাফিয়া চাইলে বাংলাদেশের মতো ছোট একটি দেশ থেকে রেজা হককে খুঁজে বের করতে কি পারত না? শরণের প্রতি ভালোবাসা তার নিখাদ ছিল বলেই বাস্তবতা সে বুঝতে পেরেছিল। সেই সময় শুধু আমার চাচার জীবনই ঝুঁকির সম্মুখীন হয়নি, তারা জাহিন মাহতাবকে কাছের বন্ধু হিসেবে রেডমার্ক তাদের নামের পাশেও পড়েছিল। তাই দৌড়াদৌড়ি লুকোচুরি তাদেরকেও করতে হচ্ছিল। ওই মুহূর্তে শরণকে সে চাইলেও নিজের কাছে সবসময় রাখতে পারত না। এই জন্য সব পরিস্থিতি বিবেচনা করে রেজা হককে নিষ্কৃতি দিয়েছিল সে। তাই বলে শরণের আশা সে ছেড়ে দেয়নি। তার প্রমাণ আন্টিকে তার নজরবন্দি রাখা। তাহলে পরে কেন আর স্মরণকে খুঁজতে যায়নি সে? এর জবাব তো সেই ভালো দিতে পারবে, কিন্তু তুমি অবিশ্বাস করতে পারো না যে সে আজও অপেক্ষায় আছে শরণের। এই বাসায় নতুন একজন মানুষ আসতে যাচ্ছে, তাই কি স্যামুয়েল টেলরের সেট করে রাখা টিকটিকিগুলো জানাবে না তাকে? শরণের ছবি কি পৌঁছবে না তার কাছে? তোমার চেয়েও বহু দূরদর্শী দৃষ্টি তার, বিচক্ষণ আর ধীমান। শরণকে দেখে ওর ব্যাপারে সমস্ত তত্ত্ব বের করে ফেলা কোনো ব্যাপারই না তার জন্য। আর যদি মুখ দেখেই নিজের ছাপ ধরে ফেলতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই। নিজের সিদ্ধান্তে থেকে নড়চড়ে হচ্ছে না জেরেন। তিনি কিছুতেই চান না স্যামুয়েল জানুক দিদিতির আগমনের কথা। তাই দিদিতি মুখ খুলল, এবার মাকে বলল, আমি শুনেছি তিনি বর্তমান আরো 2জন ছেলে মেয়ের বাবা। তাই আমি যে তার একমাত্র সন্তান ব্যাপারটা তা নয়। তিনি তোমার থেকে কেড়ে নেবেন বা তোমার কাছে ফিরতে দেবেন না এমন কোনো আশঙ্কাও নেই, কারণ আমি তো শুধু সেই দুধের শিশু নই, এখন আমি অ্যাডাল্ট মা। তার মুখোমুখি আমার হতেই হবে একদিন, সেটা আমি নিজ থেকেই হতে চাই। কেন তুমি তাকে ভালোবাসো স্মরণ? চকিতেই প্রশ্নটা করে বসলেন জেরেন। থমকাতে বাধ্য হলো দিদিতি। প্রশ্নটা কি কঠিন? তাহলে চট করে উত্তর দিতে কেন পারছে না সে?